बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था, शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया। दबाकर मारा गया। আমাদের কলকাতায় 9 আগস্ট 2024 সালে আমাদের সামনে এমন একটি খবর আসলো যেটা কিন্তু পুরোপুরি দেশকে কিছুক্ষণের জন্য হলেও নাড়িয়ে দিল। এটি ছিল একটি 31 বছর মহিলার ডাক্তারের ঘটনা, যিনি কলকাতায় আর.জি. কর হাসপাতালের একজন পড়াশোনার পাশাপাশি ট্রেনিং করছিল ডাক্তারি। হসপিটালের মতো একটি সুরক্ষিত জায়গায় একটি মহিলা ডাক্তারের মার্ডার ও তাকে ধর্ষণ করা হয়েছে। এটি চমকে যাওয়ার মতনই একটি ঘটনা, যে পুরো ঘটনাটি কিন্তু পোস্টমর্টমের পর পরিষ্কার হয়ে গিয়েছে। সারা দুনিয়ার লোক এই ঘটনাকে একবারের জন্য হলেও দেখছে এবং ভাবছে। শুধুমাত্র এটি একটি খুন নয়, বরং এটি একটি ভয়াবহ দুর্ঘটনার মধ্যে অন্যতম। পোস্টমর্টমে বলা হয় যে এনাকে গলা টিপে মারা হয়েছে এবং এতটাই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে যে তার গলার থাইরয়েড কোটালাস পর্যন্ত ভেঙে গিয়েছে। মারা যাওয়ার আগে মহিলা এই ডাক্তার নানানভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। প্রমাণস্বরূপ তার শরীরে কিন্তু রয়েছে অনেক কাটা অংশ এবং এমনকি তার ডাক্তারের প্রাইভেট পার্টসেও কিন্তু অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। ফলে সবাই বুঝতে পারে যে এটি কিন্তু শুধুমাত্র মার্ডার নয়, বরং এটি কিন্তু একটি রেপ। এবং তারপরেই কিন্তু খুব যন্ত্রণার সাথে তিনি মৃত্যুসজ্জা করেন। হাসপাতাল চত্বরে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও এটা বলতে খুবই খারাপ লাগে যে কেউ কোনো বিষয় জানতে পারলো না। হাসির বিষয় এটা একটি, হয়তো সেই রাতে এমন কিছু হয়েছিল যেটি জানবার পর তুমিও ভয় পাবে। হয়তো সেখানে কি হয়েছিল কেউ একজন ছিল যে এটি সম্পূর্ণ জানতো। এই প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু আজ আমি এই ভিডিওটা তৈরি করছি। এখানে কিন্তু সব কথাই বলবো এবং সেই রাতে কী কী ঘটেছিল, এমনকি তোমারও শরীরের মধ্যে কিন্তু খানিকক্ষণের জন্য হলেও রাগের আবির্ভাব ঘটবেই ঘটবে। বিফোর স্টার্টিং দিস ভিডিও লেট মি টেল ইউ, আমি কিন্তু ডাক্তারকে এই ভিডিওতে কিন্তু আমি এনাকে তিলোত্তমা বলেই সম্বোধন করব। এবার আসি মূল ঘটনায়। 8ই আগস্ট 2024 তিলোত্তমা নিজের নাইট ডিউটির কাজ করছিল। তখন হঠাৎ তার মায়ের ফোন আসে রাত 12টার সময়, যেমনটি প্রতিদিনই আসতো। তখন তার মা তাকে বলছিল যে তুই কি করছিস, খাবার খেয়েছিস, শরীর কেমন আছে? তখন তিলোত্তমা তার উত্তরে বলে আমার শরীর একদমই ঠিক আছে এবং আমি কিছু পেশেন্ট দেখব, তারপরেই কিন্তু আমি আমার কালিকের সাথে রাতের খাবারটি খাবো। মার সাথে কথা বলার পর কিন্তু সে রাউন্ড দেখতে চলে যায় এবং রাতে পেশেন্ট দেখার কাজ করে। কাজ শেষ হতে কিন্তু তার প্রায় 2টো বেজে যায় এবং তারপরে সে কিন্তু তার কলিগের সাথে হসপিটাল ক্যান্টিনে আসে এবং সেখানে বসে তারা গল্প করতে করতে তারা রাতের খাবার শেষ করে এবং খাবার শেষ করতে করতে কিন্তু প্রায় রাত 3টে বেজে যায়। এবং তিলোত্তমা সারাদিন কঠোর পরিশ্রম করার পরে সে কষ্ট অনুভব করে এবং রাতে 4th ফ্লোরে যায় কিছু সময় রেস্টের জন্য এবং রেস্ট করতে যায় তখন প্রায় 3:30 প্রায়। এবং পরদিন সকাল 7:30 বেজে যাওয়ার পরেও যখন তিলোত্তমা কিন্তু 4th ফ্লোর থেকে আসে না, কিন্তু ছিল আনবিলিভেবল একটি বিষয়। কারণ তিলোত্তমা কিন্তু এর আগেও সিমিলার রুমে গিয়েছে এবং সেখানে থেকেছে, কিন্তু এত দেরি কখনোই করেনি। খুব বড় জোর 30 মিনিট কিন্তু তিনি ব্রেক নিতেন। পরদিন অর্থাৎ 9 তারিখ হাসপাতালে সকালে একজন কর্মী, যে সকালে কাজ শুরুর আগেই হাসপাতালটি সমস্ত ঘর চেক করছিল এবং হঠাৎ করেই সে সেমিনার রুমের সামনে আসে এবং আসার পর বাইরে থেকে এসে যখন দরজাটা খুলে দেখে তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ তার চোখের সামনে ছিল এক ভয়াবহ দৃশ্য। সেই দৃশ্য দেখে সে কিন্তু রীতিমতো ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং তার চিৎকারে আশেপাশ থেকে লোকজন জড়ো হয়ে যায় এবং সেখানে সবাই এসে দেখে যে তিলোত্তমার বডি পড়ে আছে সেখানে, কিন্তু তার শরীরে কোনো বস্ত্র নেই। তার শরীরের ওপরে আছে রক্তের অনেক দাগ এবং ক্ষতচিহ্ন। লোকেরা তাড়াতাড়ি সেখানে উপস্থিত হয় এবং সেখানকার উপস্থিত সকল মহিলা এবং নার্সেরা সেটি দেখে এবং খুবই হতাশাজনকভাবে তাকে সেখান থেকে তোলে এবং স্ট্রেচারে করে
এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসার জন্য। কিন্তু অনেক সময় ডাক্তাররা কিন্তু চেষ্টা করার পরেও অ্যাট দি এন্ড তিলোত্তমা মারা যায়। ঘটনার কারণে কিন্তু আরজিকর হাসপাতাল থেকে কিন্তু ঘটনাটি চেপে যাওয়ার এমন একটি কল্পনা তারা করেছিল, কারণ হাসপাতালের মান সম্মান কিন্তু এর মধ্যে জড়িয়ে ছিল। সেখান থেকে কিন্তু এটি কিন্তু নর্মাল একটি কেস হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে তারা তাদের হাসপাতালের নামটা ঠিক রাখতে পারে। যখন তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্ট আসে তখন সবাই অবাক, কিছুই বলবার ছিল না এবং সবার সামনে ঘটনাটা খোলসা হয়ে যায়। সবাই সেই রিপোর্টটা পায়। রিপোর্টে জানা যায় যে তার সাথে শারীরিক নির্যাতন সহ মানসিক নির্যাতন করা হয় তার সাথে, এবং তাকে কিন্তু খুন করা হয়। এটা বলতে খুবই খারাপ লাগে যে একজন মানুষের গলার হাড় ভেঙে ফেলা হচ্ছে, তার মানে তার সাথে কতটা নির্যাতন করা হয়েছে এর থেকে কিন্তু সেটি সম্পূর্ণ বোঝা যায়। সব কিছুর পর কিন্তু কলকাতা পুলিশ আসে এবং সমস্ত রিপোর্ট কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রথমে তারা সিমিলার রুমে যায় এবং সেখানে সমস্ত ঘটনা ঘটে সেগুলো তারা পরিলক্ষিত করে, এবং সেখান থেকে কিন্তু তারা নানান তথ্য সংগ্রহ করে। সেখানে কিন্তু তিলোত্তমার রক্ত এবং নখের ভাঙা অংশ পাওয়া যায়, যেটা কিন্তু অনেকভাবে কাজে লেগেছে কলকাতা পুলিশের। এবং সেই রাতের 3টে থেকে 8টা পর্যন্ত সেই সময়ের সিসিটিভি ফুটেজ কিন্তু সেখানে তারা চেক করে তাদের ক্যামেরাতে। এখানে বলাই বাহুল্য যে এত বড় একটি সিমিলার রুমে কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না, এবং পুলিশেরা কিন্তু বাইরের এন্ট্রি আর এক্সিটের সিসিটিভি ক্যামেরার উপর ভিত্তি করে ভোর 3টে থেকে সকাল 8টা পর্যন্ত এই সময়ের সিসিটিভি ক্যামেরা তারা চেক করে। তারা সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু 6জন লোককে আসতে যেতে দেখেছিল, এবং সেই 6জন লোককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে পুলিশ কিন্তু বুঝতে পারে এদের মধ্যে একজনই হলো দোষী, এবং সেই রাতে সেখানে উপস্থিত একজন ব্যক্তি যার নাম সঞ্জয় রায়, পুলিশের ইনভেস্টিগেশনে কিন্তু তার নাম উঠে আসে। তিলোত্তমার ডেড বডির পাশে কিন্তু সঞ্জয় রায়ের হেডফোন পাওয়া গিয়েছিল, যেটির মাধ্যমে পুলিশ কিন্তু বুঝতে পারে যে এটি সঞ্জয় রায়ের কাজ, এবং তাকে কিন্তু নানানভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়। কিন্তু তিনি মোটেই নিজের হোশে ছিলেন না, কারণ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সূত্র মারফত কিন্তু জানা গিয়েছে যে সঞ্জয় রায় একজন কিন্তু সিভিক ভলেন্টিয়ার। তার ফোন চেক করা হয় এবং সঞ্জয় রায়ের ফোন থেকে কিন্তু অনেক পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়। ফলে পুলিশ সূত্র মারফত এনাকেই কিন্তু খুনি হিসাবে মনে করতে থাকে। কলকাতা পুলিশ কিন্তু তার সম্বন্ধে পুরোপুরি তথ্য সংগ্রহ করে এবং তারা মনে করেন যে তিলোত্তমার মার্ডারের পেছনে কিন্তু এই সঞ্জয় রায়ের হাত আছে। একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সঞ্জয় রায় স্বীকার করেন তার উপর জেরা করার কারণে যে তিনি এই কাজগুলো করেছে, এবং তিনি এই জঘন্য খুন এবং ধর্ষণের মতন বাজে কাজ কিন্তু করেছে। তার মুখ থেকে কিন্তু বার হয় এটি, এবং পরবর্তীতে কলকাতা পুলিশ সহ কিছু গোয়েন্দা দপ্তরের লোক তাদের বাড়ি যায়। সঞ্জয় রায়ের বাড়িতে গিয়ে কিন্তু সেখান থেকে একটি জুতো পায়। সেই জুতোতে কিন্তু রক্তের দাগ থাকে। সেই রক্তের দাগ কিন্তু তিলোত্তমার রক্তের ব্লাড গ্রুপের সাথে কিন্তু ম্যাচ হয়ে যায়। ফলে এটি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এবং পুলিশের কাছে কিন্তু প্রমাণ আসে যে এই খুনের পেছনে কিন্তু এনার কিন্তু হাত আছেই। বলাই বাহুল্য যে এনার বাড়ি থেকে কিন্তু একটি জামা পাওয়া যায়, যেটি কিন্তু ভিজে অবস্থায় ছাদে মেলতে দেওয়া থাকে। সেই সময় সেখানকার গোয়েন্দা বিভাগের দপ্তরের লোকজনরা সেইটি সংগ্রহ করে এবং সেই রাতে সিসিটিভি ক্যামেরার সাথে মিলিয়ে দেখে সেই জামাটি কিন্তু সেই দিনকে রাতে সঞ্জয় রায় পরেছিল। এবং একটা সময় পর কিন্তু নির্দিষ্ট জায়গায় আসে কলকাতা পুলিশ যে এই খুনের পেছনে কিন্তু সঞ্জয় রায়ের হাত কিন্তু অবশ্যই আছে। এর থেকে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায় যে সঞ্জয় রায় ইনি কিন্তু প্রমাণ লোপাটের কাজ করছিল, এবং এটি কিন্তু কলকাতা পুলিশের চোখে পড়ে। বলতে গেলে কিন্তু প্রায় ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখান থেকে বলার মধ্যে হলো, যে বা যিনি এই কাজটি করেছে তিনি কিন্তু কাজটি একদম ভালো কাজ করেননি, এবং এমন একটি জঘন্য কাজ করার জন্য কিন্তু তার শাস্তি আমরা চাই। এমনকি এই বিষয়ে কিন্তু এখনও ইনভেস্টিগেশন চলছে, কেসটি কিন্তু এখনও ক্লোজ হয়নি। আশা করি আমরা একটা জাস্টিস পাবো যে এর ন্যায় বিচার করবে। ভিডিওটা শেষ করার কিন্তু একটাই কথা সকলকে বলবো যে উই ওয়ান্ট জাস্টিস, আমরাও কিন্তু এর বিচার চাই।